বলে ফেললে মুখের কথা, তাতে হতে পারে মাথা ব্যথা। কি এমন বলে ফেলেছেন বা প্রকাশ করেছেন যে সেটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে? মানুষ তো মনের ভাব বা মনের কথা প্রকাশ করবেই, তাহলে আপত্তি কোথায়? আপত্তি তো থাকবেই যদি আপনার বলা কথা বা লিখিত বক্তব্য বা যে কোনো চিহ্ন বা সংকেত অন্যের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বা অন্যের সম্মানহানি ঘটায়। আপনার জন্য যদি কারো সম্মানহানি হয় বা অন্য কেউ যদি আপনার মানহানি করে থাকে, তাহলে তো আপনি বসে থাকবেন না। আর এটা তো চলতে পারে না যে পরস্পরের বিরুদ্ধে বিভিন্নভাবে মানহানি করেই চলেছে, কারণ এটা কোনো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, এর একটা আইনি প্রক্রিয়া আছে। আপনার যদি কেউ মানহানি করে থাকে, তাহলে আপনি ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 356 নম্বর ধারায় মানহানির মামলা দায়ের করতে পারেন। এই নতুন আইন আসার আগে ভারতীয় দণ্ডবিধির 499 ও 500 নম্বর ধারায় মানহানির মামলা করা যেত। মান সম্মান হলো মানুষের মানসিক সম্পদ, আর এই মানসিক সম্পদে কেউ আঘাত আনলে মানহানি মামলা তো হবেই। তবে সব ক্ষেত্রে মানহানি মামলা হয় না, আইন মোতাবেক মানহানি হতে হবে। কোন বিষয়গুলো মানহানির আওতায় পড়বে আর কোন কোন ক্ষেত্রে মানহানি মামলা করা যাবে না, এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো মানহানি বলতে কি বোঝায়, মানহানি কত ধরনের হয়ে থাকে, মানহানি মামলা প্রমাণ করার জন্য 4টি অপরিহার্য শর্ত কি, কতদিনের মধ্যে মানহানি মামলা করা যায়, মানহানি মামলা কোথায় করবেন, মানহানি মামলায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর 63 নম্বর ধারায় সার্টিফিকেট কেন প্রয়োজন হয়, মানহানি মামলার ক্ষেত্রে নতুন আইনে কি নতুন সাজার কথা বলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে মানহানির মামলা করা যায় না। মানহানি বলতে কি বোঝায়? ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 356 ধারা অনুযায়ী মানহানি বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্মান বা খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে কথা বলে, লিখে বা পড়ে, চিহ্ন বা সংকেতের মাধ্যমে অথবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে এমন কিছু প্রচার বা প্রকাশ করেন যা ওই ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে, তবে তাকে মানহানি বলা হয়। মানহানি কত ধরনের হয়ে থাকে? মানহানি মূলত দুই প্রকারের। এক, প্রকাশের মাধ্যম অনুযায়ী প্রকারভেদ। দুই, আইনি প্রকৃতি অনুযায়ী প্রকারভেদ। প্রকাশের মাধ্যম অনুযায়ী মানহানিকে দুই ভাগে ভাগ করা হয়। ক, লাইবেল। খ, স্ল্যান্ডার। ক, লাইবেল হলো লিখিত বা স্থায়ী কোনো মাধ্যমে করা মানহানি, যেমন সংবাদপত্র, বই, চিঠি বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে করা অপমানজনক মন্তব্য। খ, স্ল্যান্ডার হলো মৌখিক বা অস্থায়ী মাধ্যমে করা মানহানি, যেমন কারো বিরুদ্ধে জনসমক্ষে কুরুচিকর মন্তব্য করা বা অঙ্গভঙ্গির মাধ্যমে অপমান করা। আইনি প্রকৃতি অনুযায়ী মানহানিকে দুই ভাগে ভাগ করা হয়। ক, দেওয়ানি মানহানি। খ, ফৌজদারি মানহানি। ক, দেওয়ানি মানহানি হলো একটি সিভিল অপরাধ যেখানে ভুক্তভোগী ব্যক্তি তার সম্মানের ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এর প্রধান লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মান পুনরুদ্ধার করা। খ, ফৌজদারি মানহানি হল একটি দণ্ডনীয় অপরাধ। বর্তমানে নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 356 নম্বর ধারায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের 2 বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নতুন আইনে সমাজসেবা করার শাস্তির বিধান রয়েছে। মানহানি মামলা প্রমাণ করার জন্য 4টি অপরিহার্য শর্ত কি? আদালতে মানহানি প্রমাণ করার জন্য 4টি অপরিহার্য শর্ত হল: 1, বক্তব্যের প্রকৃতি। ক, আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্তের বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ছিল। খ, বক্তব্যটি এমন হতে হবে যার ফলে সমাজের চোখে আপনার সম্মান বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। গ, যদি বক্তব্যটি সত্যি হয় তবে তা মানহানি হিসাবে গণ্য হবে না। 2,
প্রচার বা প্রকাশ। ক, বক্তব্যটি শুধুমাত্র আপনার আর অভিযুক্তের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খ, আপনাকে প্রমাণ করতে হবে যে বক্তব্যটি তৃতীয় কোনো ব্যক্তির কাছে পৌঁছানো হয়েছে। গ, এটি সোশ্যাল মিডিয়া পোস্ট, সংবাদপত্র, ইউটিউব ভিডিও বা সরাসরি কারো সামনে মৌখিকভাবে হতে পারে। 3, শনাক্তকরণ। ক, আদালতে নিশ্চিত করতে হবে যে বক্তব্যটি আপনাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। খ, সরাসরি আপনার নাম না নিলেও যদি বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারে যে বিষয়টি আপনার সম্পর্কে, তবেই তা মানহানি হবে। 4, ক্ষতির প্রমাণ। আপনার সম্মানের কী ধরনের ক্ষতি হয়েছে তা প্রমাণ করা জরুরি। ক, পেশাগত ক্ষতি, চাকরি হারানো বা ব্যবসায়িক লোকসান। খ, সামাজিক ক্ষতি, আত্মীয় স্বজন বা সমাজের মানুষের কাছে নীচ হওয়া বা হেয় প্রতিপন্ন হওয়া। গ, মানসিক চাপ। এর জন্য ডাক্তারের প্রেসক্রিপশন বা মানসিক স্বাস্থ্যের রিপোর্ট প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে। কতদিনের মধ্যে মানহানি মামলা করা যায়? দেওয়ানি মামলার জন্য ঘটনা ঘটার 1 বছরের মধ্যে এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে 3 বছরের মধ্যে মামলা করতে হয়। মানহানি মামলা কোথায় করবেন? দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই যে এলাকার আদালতে মানহানির মামলা করা যাবে তা হল: ক, যেখানে অপরাধ ঘটেছে, অভিযুক্ত ব্যক্তি যেখানে বসে আপনার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন। খ, যেখানে মানহানি হয়েছে, যেখানে বসে আপনি বা অন্য কোনো ব্যক্তি ওই মানহানিকর বক্তব্যটি পড়েছেন বা দেখেছেন, যেমন আপনার নিজের এলাকা। গ, অভিযুক্তের বাসস্থান, যেখানে অভিযুক্ত ব্যক্তি স্থায়ীভাবে বসবাস করেন। ঘ, ইউটিউব বা অনলাইন মানহানির ক্ষেত্রে আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ আপনার নিজের এলাকা, সেখানকার আদালতেই মামলা করতে পারেন। কারণ মিথ্যা তথ্যের ফলে আপনার সম্মান আপনার নিজের এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে। আদালতের স্তর। ক, ফৌজদারি মামলা সাধারণত আপনার এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন আদালতে দায়ের করতে হয়। খ, দেওয়ানি মামলা নির্ভর করবে আপনি কত টাকা ক্ষতিপূরণ দাবি করছেন তার উপর। কম অঙ্কের দাবির জন্য সিভিল জজ, জুনিয়র ডিভিশন, বড় অঙ্কের দাবির জন্য ডিস্ট্রিক্ট জজ, আর বড় শহর হলে হাইকোর্ট। মানহানি মামলায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর 63 নম্বর ধারায় সার্টিফিকেট কেন প্রয়োজন হয়? ভারতের নতুন সাক্ষ্য আইন, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর 63 নম্বর ধারা ডিজিটাল বা ইলেকট্রনিক প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানহানির মামলা করতে হলে এই ধারাটি মেনে চলা বাধ্যতামূলক। আগেকার ভারতীয় সাক্ষ্য আইনের 65B ধারার পরিবর্তে এই নতুন ধারাটি আনা হয়েছে। এটি মূলত ডিজিটাল প্রমাণের সত্যতা যাচাই করার একটি সার্টিফিকেট বা শংসাপত্র। আদালতে যখন আপনি কোনো পেনড্রাইভ, সিডি, মেমোরি কার্ড বা কম্পিউটারে রাখা ডিজিটাল তথ্য যেমন ইউটিউব ভিডিও স্ক্রিনশট বা রেকর্ডিং প্রমাণ হিসাবে জমা দেবেন, তখন এই ধারা অনুযায়ী একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। আপনি যদি আদালতে অভিযুক্তের ভিডিওর স্ক্রিনশট দেখান, তবে অভিযুক্ত বলতে পারেন যে আপনি সেটি এডিট করেছেন, কিন্তু আপনার কাছে যদি ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর 63 নম্বর ধারায় সার্টিফিকেট থাকে, তাহলে আদালত ওই ডিজিটাল প্রমাণটিকে আইনিভাবে বৈধ বলে গ্রহণ করবে। এটি ছাড়া ডিজিটাল কোনো প্রমাণই আদালতে টিকবে না। মানহানি মামলার ক্ষেত্রে নতুন আইনে কি নতুন সাজার কথা বলা হয়েছে? পুরানো ভারতীয় দণ্ড সংহিতার 500 নম্বর ধারায় শুধুমাত্র জেল বা জরিমানা ছিল, কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 356 নম্বর ধারায় অপরাধীকে কমিউনিটি সার্ভিস বা জনসেবামূলক কাজের নির্দেশ দিতে পারে। এর মানে হলো কাউকে অপমান করলে আদালত তাকে দিয়ে রাস্তা পরিষ্কার করানো বা সরকারি হাসপাতালে সেবা করানোর মতো কাজের আদেশ দিতে পারে। কমিউনিটি সার্ভিস অর্থাৎ জনসেবামূলক কাজ নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কোন কোন ক্ষেত্রে মানহানির মামলা করা যায় না? 1, জনস্বার্থে সত্য প্রকাশ। যদি কোনো তথ্য সম্পূর্ণ সত্য হয় এবং সেটি সাধারণ মানুষের উপকারের জন্য বা জনস্বার্থে প্রকাশ করা হয়, তবে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 2, সরকারি কর্মচারীর কাজের সমালোচনা। একজন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনের সময় কী আচরণ করেছেন বা কেমন কাজ করেছেন তা নিয়ে সৎ উদ্দেশ্যে কোনো মন্তব্য বা সমালোচনা করলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 3, জনসাধারণের সমস্যা বা প্রশ্নের উপর মন্তব্য। যে কোনো ব্যক্তি, যেমন কোনো নেতা বা সমাজসেবী, যখন কোনো সামাজিক বা পাবলিক ইস্যু নিয়ে কাজ করেন, তখন তার সেই কাজের সমালোচনা করলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 4, আদালতের কার্যক্রমের রিপোর্ট।
রিপোর্ট। আদালতে কি বিচার হয়েছে বা কি শুনানি হয়েছে তার সঠিক এবং নিরপেক্ষ রিপোর্ট প্রকাশ করলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 5. মামলার গুণাগুণ বা সাক্ষী নিয়ে মন্তব্য। আদালতে কোনো রায় দেওয়ার পর সেই মামলার গুণাগুণ বা সাক্ষীদের আচরণ নিয়ে গঠনমূলক সমালোচনা করলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 6. প্রকাশিত কাজের সমালোচনা। কোনো লেখক, শিল্পী বা অভিনেতা যখন তাদের কাজ, বই, সিনেমা, গান বা ইউটিউব ভিডিও জনসমক্ষে নিয়ে আসেন তখন সেই কাজের ভালো মন্দ নিয়ে সমালোচনা করলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 7. কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির আইনসম্মত শাসন। যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা তার অধীনে থাকা কর্মচারীকে বা শিক্ষক তার ছাত্রকে বা বাবা মা সন্তানকে শাসনের উদ্দেশ্যে কোনো মন্তব্য করে থাকলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 8. বৈধ কর্তৃপক্ষের কাছে অভিযোগ। যদি আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনসম্মত কর্তৃপক্ষ যেমন পুলিশ বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সৎ উদ্দেশ্যে অভিযোগ দায়ের করেন তাহলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 9. নিজের বা অন্যের স্বার্থ রক্ষায় মন্তব্য। নিজের স্বার্থ, অন্যের স্বার্থ বা সমাজের মঙ্গলের জন্য যদি কোনো সাবধানবাণী বা মন্তব্য করা হয় তাহলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। 10. জনস্বার্থে সতর্কতা জারি। কাউকে বিপদের হাত থেকে বাঁচাতে বা তার ভালোর জন্য কোনো বিশেষ সতর্কতা বা মন্তব্য দেওয়া হলে তা মানহানি হিসাবে গণ্য হয় না। পরামর্শ: 1. জনসমক্ষে বা অনলাইনে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকুন। 2. অভিযোগ করার আগে নিশ্চিত হন যে আপনার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। 3. কারো কাজের গঠনমূলক সমালোচনা করা আপনার অধিকার, কারো চরিত্র নিয়ে কথা বলা অপরাধ হতে পারে। 4. মানহানির অপরাধ একটি জামিনযোগ্য অপরাধ, সাথে সাথে এটি একটি অআমলযোগ্য অপরাধ। আদালতের ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 5. মানহানি মামলার আইনি নোটিশ এলে ঘাবড়ে যাবেন না। নোটিশ পাওয়া মানেই জেল নয়। অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন। 6. যদি আপনার মনে হয় আপনার অজান্তে আপনি কারো সম্মানহানি করে ফেলেছেন তাহলে বিনা শর্তে ক্ষমা চেয়ে নিন। 7. আইনজীবীর পরামর্শ ছাড়া ডিজিটাল ফুটপ্রিন্ট ডিলিট করবেন না। 8. পরিস্থিতি ভেদে আইনি ব্যাখ্যা ভিন্ন হতে পারে, তাই আইনি পদক্ষেপ গ্রহণ করার আগে একজন রেজিস্টার্ড আইনজীবীর পরামর্শ নিন।